সবচেয়ে বড় মাস্তান হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর, আমি মাস্তান ওই অর্থে বললাম যে সবচেয়ে বড় ক্ষমতা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। উনি যদি চান এই ব্যাংকগুলো কালকে সোজা হয়ে যাবে, কালকে ভেটদেরকে লোন দেবে। অমনিপটেন্ট পাওয়ারটা অফকোর্স সংবিধান দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, সেনাবাহিনী ওনার হাতে, ব্যাংকগুলো ওনার হাতে, আমাদের প্রতিবেশী দেশও মোটামুটি ওনাকে মেনে নিয়েছে। তাহলে উনি কেন পারবেন না, তাই না? 10 দিনে 25,000 কোটি টাকা তারা গত 20 দিনে করেছে। আপনি দেখুন, আমরা 11 মাসের কথা বলেছি 360, আর 11 মাস 20 দিনে বলেছি 389। তাহলে আপনি 20 দিনে করেছেন 29, আর 10 দিনে করবেন 25। আমি দোয়া করি আপনি করতে করতে পারলেও এবারে টোটাল কালেকশন হবে 4 লক্ষ কোটি টাকার চেয়ে একটু বেশি। এনটিআর সহ আমরা ধরেছি 480, যেখানে কালেকশনের রিভাইজড বাজেটে ছিল 503। তার মানে প্রায় 1,10,000 থেকে 1,20,000 কোটি টাকার ডেফিসিট এবারই হচ্ছে। তো তার মানে অ্যাবাউট 20% আপনি পাবেন না ধরে নিচ্ছেন। এবং আমার ধারণা, যদি এনবিআর যাকে যে বলেছিলাম যে এনবিআর হয়তো মিসলিড করেছে, এনবিআর হয়তো ধরে নিয়েছে যে এটা আমরা বলার জন্য বলি, আমাদের বসও জানেন, মানে মাননীয় অর্থমন্ত্রীও জানেন যে আমরা পুরোটা কালেক্ট করতে পারবো না। ওরা বলে যে মোটিভেশন, ওদের মোটিভেশন হচ্ছে যে আমাদের হোমওয়ার্ক বাড়িয়ে দিয়ে, যে বাড়তি হোমওয়ার্ক দিলে অন্তত কিছু না কিছু আদায় হবে। তাই না? যে যারা ধরুন আপনার সাথে ফোনে যারা আপনাকে ওই যে র্যানসম চায়, যারা আপনাকে ধরুন যে বাচ্চা কাচ্চা চিন্তাই করে গিয়ে টাকা চায়, তারা হয়তো যাওয়ার সময় 1 কোটি টাকা চায়, কিন্তু আপনি হয়তো 10 লাখ 20 লাখে সেটা দফা রফা করেন। এনবিআরও ভাবছে যে ঠিক আছে, টার্গেট করার সময় 7 লাখ কোটি টাকা করি, অন্তত 5 লাখও যদি দিতে পারি, আমার মনে হয় অবশ্যই আগামী বছর 5 লক্ষ কোটি টাকা আদায় হওয়া উচিত। কিন্তু এবং এনটিআর সহ অ্যাবাউট 586 হয়তো মানে হলে হতে পারে, কিন্তু মানে দ্যাট উড বি এ বিগ শট। এনিওয়ে, সো আর কতগুলো তথ্য দিয়েছি। অ্যালার্মিং, বাংলাদেশে পিডিবির বিশাল লোকসান, রেলওয়ের বিশাল লোকসান, বিআরটিসির বিশাল লোকসান। এটা আমার আলাদা করে বলার দরকার নেই। শুধু আপা চলতি বছর ব্যাংকগুলোর সম্মিলিত লোকসান হচ্ছে 1,36,000 কোটি টাকা। এর মধ্যে কতগুলো ভালো ব্যাংক প্রফিট করেছে, তারা 3,000 কোটি টাকা ক্লাব অ্যানাউন্স করেছে। সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ বাংলা, এরা বলেছে আমাদের অপারেটিং প্রফিট গড়ে 3,000 কোটি টাকা। স্ট্যান্ডার্ড প্রায় 3,000 কোটি টাকা। তার মানে বাকিগুলোর লোকসানের পরিমাণ তো আরো বেশি। এগ্রিগেটেড লোকসান হচ্ছে 1,36,000। বুঝতে পারছেন? তো আমি জানি না যে মানে অর্থমন্ত্রী কিভাবে মানে ঘুমোতে যান, মানে ওনাকে আমরা দোয়া করি, বা মনে করি ইজ ডুইং গ্রেট। কারণ এভাবে স্ট্রেস করে তো মানে পার্সোনাল হেলথকে ঝুঁকির মুখে ফেলার কোনো মানে হয় না। যাই হোক, আমরা আরো 2-1টা তথ্য আপনার এখন মুখে সবার। আমাদের দেশে টোটাল টিআইআর আছে 1,20,00,000 মানুষের। ট্যাক্স দেন এবার জমা দিয়েছেন ভালোই 46 লক্ষ, তার মধ্যে শূন্য ট্যাক্স, কোনো ট্যাক্স লায়াবিলিটি নাই, এমন আছে 21 লক্ষ। বুঝতে পেরেছেন? সো অল্প কিছু মানুষের উপর আমরা ট্যাক্সটা আদায় করি, এবং কোম্পানির ক্ষেত্রে মাত্র কয়েকটা, আমি বলবো মানে লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটে এবার 200 কোম্পানি, এবার 200 জন আছে। এর মধ্যে যে বিএটি, তারপর গ্রামীণ ফোন, স্কয়ার, এরা ভাগ্য ভালো যারা 7-8 হাজার কোটি টাকা করে আমাদেরকে দেন। যাই হোক, আমি আর ইত্যাদি মানে ব্যাপার আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। I'd like to take you over to some of the things. একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে ফিলোসফিক্যাল, এটা আপনাদের স্পেশালি সাংবাদিক বন্ধুদের জানা উচিত যে আমরা সবসময় গর্ব করি যে আমাদের দেশে ট্যাক্স সিস্টেম ইজ প্রোগ্রেসিভ, তাই না? মানে যিনি এবিলিটি টু পে অ্যাপ্রোচ, যার এবিলিটি টু পে বেশি, সে বেশি পে করে। যার এবিলিটি টু পে, যদি আমি কনজিউম করি, ধরুন আমার 3টা বাচ্চা স্কুলে যায়, কিন্তু আমি দরিদ্র, আমি গার্মেন্টসে কাজ করি, আমার উপর এই সরকার, মানে বাংলাদেশ যেহেতু সভ্য একটা দেশ, আমরা ওইভাবে আমাদের শহীদদের স্বপ্ন, আমাদের এবারে 24-এর শহীদদের স্বপ্ন হচ্ছে দেশটা হতে হবে একটা মানবিক দেশ, তাই না? মানবিক মূল্যবোধ আমাদের মুক্তিযুদ্ধের 3টি মানে অন্যতম মূল্যবোধের মধ্যে একটা। সো সেই মানবিক মূল্যবোধ থেকে আমাদের ট্যাক্স সিস্টেম হয়েছিল প্রোগ্রেসিভ। ইট ওয়াজ ফাউন্ডিং ফাদার্সরা, তারা এইভাবে ডিজাইন করেছেন। কিন্তু এখন এটা হয়েছে রিগ্রেসিভ, কারণ আপনি ইনকাম ট্যাক্স থেকে দেখুন গত বছর মাত্র 39, এবং এবারও আয়ের লক্ষ্যমাত্রাও তাই, 26-27 তাই সেখানে আছি আমরা। এবং আগামী হয়তো 10-20 বছর লাগবে এটাকে টু টার্ন ইট অ্যারাউন্ড, কারণ ওরা এখনো ওই ভিএটির উপরই বেশি জোর দিচ্ছেন, কারণ ভিএটি কালেকশনের জন্য তো কষ্ট করতে হয় না। এবং আপনাদের বলি, এআইটি নামে যে জিনিসটা আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, এখানে কিন্তু এনবিআর কিন্তু আই উইশ দে কাম এন্ড হ্যাভ এ কনভারসেশন উইথ মি। ওনারা যতই বলেন যে ওনার গলদ ঘর্ম হন, এটা সত্য নয়। কারণ যেমন আমাদের নর্থ সাউথের ফ্যাকাল্টি মেম্বারদের জন্য তো 10 মিনিট এনবিআর 10 মিনিট সময় কিন্তু খরচ করতে হয় না, কারণ আমাদের অ্যাকাউন্টস অফিস, আমাদের পিআরই কিন্তু এটা অ্যাট সোর্স এখানে কেটে রাখে। সিবিডিতেও তাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাই, সেনাবাহিনীতেও তাই। এই 15-16 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অনেকগুলো প্রাইভেট
যেগুলো রেকগনাইজ, যেগুলো প্রেস্টিজিয়াস, লাইক বিকাশ, লাইক গ্রামীণ ফোন, লাইক স্কয়ার, এগুলো তো সরকারি না। কিন্তু এখানেও কিন্তু এনবিআর এর 5 মিনিট সময় ব্যয় করতে হয় না এই ট্যাক্সগুলো আদায়ের জন্য। আপনি বুঝতে পারছেন ওনাদের দক্ষতা কোন জায়গায়। এবং এরা কিন্তু সবচেয়ে বেশি ট্যাক্স পে করে। লিস্টেড কোম্পানিগুলো ট্যাক্স অটোমেটিক কালেকশন হয়। বিএটির সাথে কয় মিনিট আপনি বলুন বিএটির ট্যাক্সটা আদায় করতে, বা গ্রামীণ ফোনের বুঝতে পেরেছেন আপনার? আমার মানে আই হোপ যে আমি বোরিং। আমার কথা হচ্ছে এনবিআর এ ওরা বলছেন যে ওনাদের মানে প্রশিক্ষণ, ওনাদের ক্যাপাসিটি, ওনাদের সক্ষমতা, কিন্তু এই যে অ্যাট সোর্স যে ট্যাক্সটা আমরা দিয়ে দেয়, সেনাবাহিনী জওয়ানরা যে ট্যাক্সটা দিয়ে দেন, বড় বড় প্রতিষ্ঠান যেখানে অ্যাট সোর্স ডিডাক্ট করে আপনাদের টিভি চ্যানেলগুলো আপনাদের বেতন থেকেই রেখে দেয়, তো আপনি কিন্তু ট্যাক্স রিটার্ন জমা নাও যদি দেন, আমি কিন্তু নিউজিল্যান্ডে একটা সময় ছিল ট্যাক্স রিটার্ন জমা দিতে হতো না আমাদের, আনলেস ইউ হ্যাভ ট্যাক্সেবল রিটার্নই জমা দিতে হতো না আপনার আইআরটি নাম্বার থাকার পর। ট্যাক্স জমা না দিলে তো আপনার ট্যাক্স ইজ অলরেডি পেইড। সেই লক্ষ লক্ষ মানুষ, এখান থেকে কোটি কোটি টাকা সরকারের রেভিনিউ ইনকাম। চিটং কাস্টমার্স অটোমেটিক কোম্পানিগুলো যে ইম্পোর্টগুলো করে, বিমানের যে ট্যাক্স, যে টিকিটগুলো বিক্রি হয়, হজের যে টাকা আপনি দেন, সেখানে যে সারচার্জগুলো দেন, অটোমেটিক সেখানে ট্যাক্স চলে আসছে। বুঝতে পেরেছেন? আপনি বন্ডে যে ইনভেস্ট করেন, যে ব্যাংকগুলো যে বন্ডে ইনভেস্ট করে, এখানে যে 11-12% বাংলাদেশ ব্যাংক দেয়, এটার জন্য 20 টাকাও অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ নেই। সো এই জন্য তারা লোন দিয়ে আপনার পেছনে ঘোরাচ্ছে, আপনাকে অ্যাসেস করাচ্ছে, আমি বাংলাদেশ ব্যাংকের বন্ড তারা কেনে। সো এখানে এনবিআর কে আমাদের জবাবদিহি করতে হবে। এনবিআর সাথে আমার ব্যক্তিগত, আমার সবাই বন্ধু বান্ধব এনবিআর, মানে আমার মানে পরপর অনেকজন চেয়ারম্যান আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ক্লোজ, আমি ওনাদের সম্মান করি। আমাদের মানে ইভেন বিদেশে আমাদের বাসায় ওনারা বেরিয়ে আসছেন, লাইক ডক্টর খায়রুজ্জামান এন্ড আদার্স। কিন্তু হোয়াট ইজ ইম্পর্টেন্ট যে আমরা বাংলাদেশটাকে একটা বড় পিস, আমাদের যেখানে আমরা টাকা পয়সা উঠিয়ে যেখানে রাখি, যিনি আমাদের এই ক্যাশিয়ার, আপনি ওই যে মানে আগের যে সিনেমাগুলোতে দেখতেন না, যে মনে আছে যে খান আতাউর রহমানের যেখানে উনি আই থিঙ্ক ইয়ের সাথে মানে ওনার স্ত্রী রোশন জামিল যে মুভিতে ছিলেন, যে ওনাকে বাঁচাতেন কিন্তু ওনার ওই ক্যাশিয়ার। উনি যতই রাতে মানে একটু হাই থাকতেন, কিন্তু এই আমাদের ক্যাশিয়ার বাবু, আমাদের আগে বাংলাদেশের সোসাইটি এমন ছিল যে আমরা মুসলমান হলেও আমরা বিশ্বাসের ক্ষেত্রে আমরা একজন হিন্দু ক্যাশিয়ারকে বিশ্বাস করতাম। এখানে আমরা এনবিআরকে সেভাবে বিশ্বাস করতে চাই, কারণ সে কিন্তু পরিবারের ওই যে রাজ পরিবার, রাজা তো আছে মানে স্পেশালি হোয়েন উই হ্যাভ দ্য ফ্রিডম। এখন সো আপনি আই হোপ যে স্পিরিটটা বুঝতে পারছেন। সেজন্য বলছি যে আপনাদের অফকোর্স ওনারা কষ্ট করেন, উই অ্যাপ্রিসিয়েট। ওনারা অনেক সময় অল্প কয়েকজন ক্যাডার ওনারা পাচ্ছেন, অল্প কয়েকজন ইন্সপেক্টর, কিন্তু ওনাদেরকে এটা বুঝতে হবে যে ওনাদের আয়ের একটা সিংহভাগ কিন্তু অটোমেটিকলি সবগুলো ব্যাংক সারচার্জ, আপনি যে লোন অ্যাপ্রুভালের সময় আপনি যে মানে এনিওয়ে। সো আমার পয়েন্ট হচ্ছে এখানে যে আমরা রিগ্রেসিভ ট্যাক্স চাই না, আমরা চাই যে অ্যাবিলিটি টু পে অনুযায়ী ট্যাক্সটা শুড বি কালেক্টেড অ্যান্ড পেইড। যাদের আমাদের আল্লাহ পাক সামর্থ্য বেশি দিয়েছেন, বা স্রষ্টা ভগবান ঈশ্বর আমাদের বেশি সামর্থ্য দিয়েছেন, লার্জ কোম্পানিগুলো মোর প্রফিটেবল, তারা একটু বেশি শেয়ার নেবে। আর যে আমাদের অন্য ভাই বোন যারা আমাদের দেশের নাগরিক, সে হ্যান্ডিক্যাপড, সে আনএমপ্লয়েড, স্টুডেন্টস, অফকোর্স সন্তান সম্ভব একজন নারী, গার্মেন্টসের একটা ছোট বোন, সে কেন ট্যাক্স দেবে? কিন্তু এখন আমরা যে আপনি ইনকাম ট্যাক্সের 36 ছাড়া বাকি 64 পুরোটাই, শুধু ভিএটি না কিন্তু ইনডিরেক্ট, কাস্টমস ইনডিরেক্ট। এই যে মাইক্রোফোন এগুলো আনার জন্য যে ডিউটি দিয়েছে, এটা ইনডিরেক্ট ট্যাক্স, সরি ইনডিরেক্ট। এই ইনডিরেক্টের ভাগ তো সবার ভাগ, বরং আমি মনে করি দরিদ্ররা বেশি পে করে, কারণ ওরা লবণ, তেল, চিনি, গামছা, শাড়ি, কাপড়, চাল, ডাল, বুঝতে পেরেছেন, বাসে চড়া, ওরা কিন্তু আরো বেশি, যেমন রিক্সাওয়ালা যে যত পার্টসের উপর, হ্যাঁ মোবাইল ডেটা। সো এই দরিদ্রের উপর আমরা মানে আমাদের প্রায় 60-70% রেভিনিউ তাদের কাছ থেকে কালেক্ট করি। আর আমরা যারা মানে 10-12 কোটি টাকা দামের গাড়ি এবং বড় ক্রিকেটার হয়েও আমরা যারা শেয়ার বাজার থেকে 40-50 কোটি টাকা মানে একটা দিলেই আয় করে আমাদের যে পে করতে হয় না, আমরা কিন্তু সেই অনুযায়ী ট্যাক্স দেই না। সো অফকোর্স ট্যাক্সের নেট বাড়ানোর একটা দেয়ার ইজ এ কেস, ইভেন ক্যাপিটাল গেইনসও যদি হয়। সো আমি মনে করি আপনারা এই রিগ্রেসিভ ট্যাক্স, যে বাংলাদেশ এখন প্রোগ্রেসিভ কিন্তু আবার নেই, উই হ্যাভ টার্নড ইনটু এ রিগ্রেসিভ। মানে ইতিহাসের কোন সময়ে আমরা এই টার্নটা করেছি এটা গবেষণা করে বের করা যাবে, বাট এখন দ্য ব্যালেন্স ইজ অ্যাকচুয়ালি ইন মানে এগেইনস্ট দ্য পুয়ার, ব্যালেন্স অফ বার্ডেনটা ওদের। আচ্ছা যাক, সামগ্রিক অর্থনীতি নিয়ে আর কথা না বলে আমি বাজেটের কতগুলো পজিটিভ দিক আমি সংক্ষেপে বলতে চাই। এই বাজেটের অনেক সমালোচনা হচ্ছে, দু একজন এমপিও বলেছেন যে আমি মনে করি যে সমালোচনাগুলো পয়েন্টেড না। আপনি রেটরিক্যালি সমালোচনা না করে আপনাকে
বলতে হবে যে আপনি কোনটাতে আপনার কনসার্ন আছে। আমি কনসার্নে আসছি একটু পরে। আমি মনে করি বাজেটের যে 10টা ওনারা নীতি, যে ফিলোসফিক্যাল জিনিস বলেছেন, এটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েবল। যদি এটা এই অনুযায়ী আমাদের দেশ সামনের দিকে যেতে পারে, এক বছরেই আমি এখনই আই ডু নট want to hold the government accountable to the 10 principles, but এগুলো আমাদের সংবিধানেরও মৌলিক চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ, গণঅভ্যুত্থানের চেতনার সাথে। একটা মানবিক সমাজ গঠন করতে হলে আপনাকে অবশ্যই ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, আপনাকে লোনের ডেমোক্রেসি চাই। দেন আমরা একটা ছাত্র হিসাবেও লোন চাই। আমি মনে করি আমাদের দেশে স্টুডেন্ট লোন, আনএমপ্লয়েডদের তাদেরকে ইভেন ইন্টারেস্ট ফ্রি লোন ইত্যাদি ব্যবস্থা হওয়া উচিত। যারা নতুন ফার্স্ট টাইম হোম বায়ার্স তাদের জন্য সাবসিডাইজড ইন্টারেস্টে হোম লোনস ইত্যাদি। রিয়েল ডেমোক্রেসি কিন্তু তখন আসবে, যেটা পার্টলি ওনারা করেছেন। ওনারা বলেছেন যে আমরা 60,000 কোটি টাকা দেবো, সেটাই ইন্টারেস্ট রেট হবে 7%। বাংলাদেশ এসএমই সহ বিভিন্ন খাতে এটা আছে। মানে আগের প্রধানমন্ত্রী উনি করেছিলেন, ওনার মানে বড় বড় সরকারি কর্মকর্তাদের 5%-এর লোনটা দিয়েছেন। সেগুলো মানে আমি মনে করি না খুব খারাপ যে আমরা আমাদের ভেটারেনদের, আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা, তাদের জন্য কোনো সাবসিডাইজড কোনো লোন, তাদের সন্তান সন্ততির জন্য বড় বড় সাবসিডাইজড লোন আমি মনে করি থাকতে পারে। কারণ তারা যদি ওই যে ভেট, আমেরিকাতে তো অলমোস্ট 0%-এ তারা বাড়িঘর বানাতে পারে। তো আমাদের শহীদ হওয়া দরকার না। আপনি যদি শুধু সেনাবাহিনীতে একদিনের জন্য কাজ করেন, এরপর আপনি রিটায়ার করার পর আপনি একজন ভেটারেন, বুঝতে পেরেছেন? আমি মনে করি সেনাবাহিনীর গত 54 বছরে যারা রিটায়ার করেছেন তাদের জন্য সাবসিডাইজড লোনস থাকা উচিত। এবং এটা সরকার নেগোসিয়েট করলে কমার্শিয়াল ব্যাংকগুলো এগিয়ে আসবে। সরকার এখানে ভর্তুকি না দিলেও চলবে, কমার্শিয়াল ব্যাংকগুলোকে যদি সরকার চাপ দেয়। কারণ বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় মাস্তান হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি শেখ হাসিনার সময় বলতাম যে যখন আমরা বসুন্ধরা থেকে বেরোতে পারতাম না, এই যে ধরুন এই যে কলেস্ট্রল গেট দিয়ে রাখতো না সোমান সাহেব, তো তখন মনে হতো যে সোমান সাহেব এটা পারে কিভাবে। উনি যদি আজকে প্রধানমন্ত্রী যদি কল দেন বা ইন্ডিয়া থেকে যদি একটা কল পান উনি, যে সোমান সাহেবের ফাইলটা একটু দেখতো তোরা, তাহলে উনি ওই গেট উনি উঠিয়ে দেবেন। আপনি বুঝতে পেরেছেন যে আমরা ওই 80 দশকে আমরা বলতাম যে পুলিশ, ওই সময় মনে আছে নীরু বাবলু ইত্যাদি অনেক ব্যাপার ছিল, কিন্তু ওরাও জানতো, নীরু বাবলু, শফি ভাই, ওরা জানতো, জাসাদের মাসুদ টাসুদ, ওরা জানতো যে পুলিশ কিন্তু সবচেয়ে বড় মাস্তান, পুলিশ হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। আগে আমরা জুলাই 26 দিন আপনারা দেখেন নাই? এবং পুলিশ কার কথায়, যিনি আপাত দৃষ্টিতে অত্যন্ত মানে উনি ওভারওয়েট, উনি এটা সেটা, আমাদের মাননীয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু উনি কি সবচেয়ে বড় মাস্তান ছিলেন না? এই যে 2 লক্ষের উপরে পুলিশ কার আদেশে হামলে পড়েছিল। তো আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর, আমি মাস্তান অর্থে বললাম যে সবচেয়ে বড় ক্ষমতা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। উনি যদি চান এই ব্যাংকগুলো কালকে সোজা হয়ে যাবে, কালকে ভেটদেরকে লোন দেবে, কালকে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে নাতি পোতে মানে দরিদ্র কন্যা তাদেরকে লোন দেবে এট সাবসিডাইজড রেট। কালকে তারা স্টুডেন্ট লোনের নতুন প্যাকেজ তারা বের করবে। এজন্য আমরা এনজিওর কাছে যেতে হবে না। কারণ 3,000 কোটি টাকা আপনি লোন করছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মাত্র 6টা শাখায়, উইথ অনলি 6 ব্রাঞ্চেস। ইটস এ শেম ফর ইভেন দ্য ফাইন্যান্স মিনিস্টার। আপনি কোন ধরনের অর্থনীতিতে আপনি প্রিজাইড করছেন, যেখানে একটা ব্যাংক 6টা শাখা দিয়ে 3,500 কোটি টাকা প্রফিট করে নিয়ে যায়। 3,350 কোটি টাকা গত বছর স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রফিট ছিল। স্ট্যান্ডার্ড চার্টার্ডের হাতে কি জাদু আছে যেটা আমাদের পূবালী ব্যাংকের হাতে নেই? বা পূবালী ব্যাংক যদি প্রফিট করতে পারে, সেটা জনতা ব্যাংক অনেক করতে পারবে না। পূবালী ব্যাংক বিং ওয়ান অফ দ্য মানে ওই যে রেসিজুয়ালস, বুঝছেন, বড় 6টার একটা উচ্ছিষ্ট ছিল এক হিসাবে, মানে কেউ নিতে চায় না। তখন পূবালী আর উত্তরাকে প্রাইভেটাইজেশন হয়েছিল, মনে আছে তৌফিক ভাই? যে সোনালী রূপ আমরা চাচ্ছিলাম 6টাই, কিন্তু বলা হলো যে এগুলো কেউ নিবে না। তখন পূবালীর জন্য চৌধুরী সাহেবকে পাওয়া গেল, তৎকালীন আইজি, রিটায়ার্ড আইজি, ওনারা পূবালী কিনলেন। এখন পূবালী ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ব্যাংকস। তো তাহলে জনতা সোনালী পারবে না কেন? আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ওনার এক ধমকে ওরা সবাই সোজা হয়ে যাবে। ট্যাক্স ফাঁকি তো দূরের কথা, দে উইল ডিভাইড। আমরা সাহায্য করবো, আপনারা এখানে আছেন, আমাদের হাজার আমাদের 4 কোটি শিক্ষার্থী, তাদের বইপত্র না শুধু, তাদের ল্যাপটপ, তাদের বিদেশ যাওয়া, ইভেন অন্তত দেশের ভেতরে ডিসেন্ট লিভিং এর জন্য তাদের যাতে রাস্তায় ঘুরতে না হয়। আমার নর্থ সাউথের ছাত্রীরা তারা যাতে বাড়িওয়ালাদের মানে তাদের মানে তোপের মুখে যাতে পড়তে না হয়। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে বলেন যে আমি চাই প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি অন্তত 1,000 ছাত্রীর জন্য আবাসন ব্যবস্থা করবে 6 মাসের মধ্যে, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি সোজা হয়ে যাবে, তারা করবে। সুতরাং সে অর্থে বলছি, আশা করি কেউ অপব্যাখ্যা করবে না। কারণ বাংলাদেশের অল্প এখন আমরা মোটামুটি ফ্রিডম এনজয় করছি। বা 2-1 সাংবাদিক মানে সম্পাদককে আমি 2-1 দিন আগে দেখেছি জেলে যেতে কোনো মন্ত্রী সমাজে। সো ওই অর্থে আমরা যারা ক্ষমতাধর তাদেরকে ওই শব্দটা মাস্তান, কেউ যদি কিছু মনে করে থাকেন, আমি সেই শব্দটা নিয়ে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি বলছি যে মানে অমনিপটেন্ট পাওয়ার,
অমনিপটেন্ট পাওয়ারটা অফকোর্স সংবিধান দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, সেনাবাহিনী ওনার হাতে, ব্যাংকগুলো ওনার হাতে, আমাদের প্রতিবেশী দেশও মোটামুটি ওনাকে মেনে নিয়েছে, তাহলে উনি কেন পারবেন না, তাই না? যাক, এনিওয়ে, এখন ইতিবাচক অনেকগুলো যে নীতিগুলো বলেছি সংবিধানে যে পারা যায়। শিক্ষা সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন, থ্যাংক ইউ। এডিপি ইজ মাচ বিগার দেন অ্যাট লিস্ট লাস্ট ইয়ার, যদিও বাস্তবায়ন অনেক কম হয়। কর্পোরেট হার অপরিবর্তিত রাখে, এটা এখন আমি জানি না এটা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো। আমি মনে করি বাংলাদেশের সাকসেসফুল বিজনেসেস দে ডিজার্ভ ট্যাক্স ব্রেকস। তারা 30%, 40%, 45%, তারা তো দেশের শত্রু না। ব্যাংকিং ব্যবসাটা কোনো অবৈধ ব্যবসা না, তাই না? ওরা কোনো মানে ওই যে সাবস্টেন্স আমদানি করে না, তাহলে ব্যাংকগুলোকে আপনি কেন 40-45% ট্যাক্স তারা দেবে? ইভেন মানে গ্রামীণ ফোন বিদেশ থেকে এসছে, তাদের ইনভেস্টমেন্ট, তারা আরো যদি টাকা ইনভেস্ট করে, তারা যদি আরো কয়েকটা সাবসিডিয়ারিকে তারা কিনে নেয়, তারা যদি ডাইভার্সিফাই করে, তাকে আপনি ট্যাক্স ব্রেক দিচ্ছেন না, তাকে বলেন যে তুমি 45% ট্যাক্স দিতে হবে। শুধু নার্কোটিক্সে, ইভেন নার্কোটিক্স নিয়েও আমি মানে অন ক্যামেরা বলতে চাই না, কিন্তু আমি মনে করি নার্কোটিক্সেরও আপনি বিজ্ঞানীরা বলতে পারবেন যে আপনি সিগারেটের দাম বাড়িয়ে কি আপনি এর কনসামশন কোনো দেশে কেউ কমাতে পেরেছে? এটার জন্য দরকার আপনার এডুকেশন, আপনার দরকার ফ্যামিলিগুলোকে, মাদার্সদেরকে এম্পাওয়ার করা। আপনি যদি মা, শিক্ষক, ওই যে বক্তব্যের শিক্ষক, স্কুলের শিক্ষক, যারা আমাদের হাউস টিউটর, তাদেরকে যদি আপনি এম্পাওয়ার করেন, তাদেরকে যদি এথিক্যালি ট্রেনিং দেন, স্কুলে যদি, নিউজিল্যান্ডে তো আমরা কেউই সিগারেট, আমি নিজে 2009 মানে 8 আগে ধূমপান করতাম, কিন্তু নিউজিল্যান্ড গিয়ে আমি দেখলাম যে না, কেউই করে না। ওখানে ইটস নট ফাস্ট, কেউ আপনার সাথে ডেট করবে না যে সিগারেট খায়, তাকে ইভেন মেয়েরাও পছন্দ করে না। আর বাংলাদেশে আমাদের নর্থ সাউথে দেখি মেয়েরা তারা ওই মানে যারা সিগারেট খায় ওদের পেছনে ঘোরাঘুরি করে। আমি বললাম যে তোমরাই তো ইনসেন্টিভ দিচ্ছ। মাই ডিয়ার ডটার্স, অ্যাভয়েড দোজ, বিকজ তোমার সন্তান, তোমার হাজব্যান্ডের কারণে, তোমার বয়ফ্রেন্ডের কারণে তোমার সন্তানও একদিন ধূমপায়ী হবে। এবং ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য না, ধূমপান আমাদের মানে আপনি অসুস্থ হলে বুঝতে পারবেন, আপনি আপনার পৃথিবীর সব কিছু আছে, কিন্তু আপনি যখন ক্যান্সার আক্রান্ত হন, আপনার যখন মানে মা বা প্রিয় একজন ক্যান্সার আক্রান্ত হয়, আপনি আপনার চোখের পানি দিয়ে আপনি, সো এর পেছনে একটা বড় কারণ। কিন্তু এনিওয়েজ, আমি মনে করি না যে শুধু ট্যাক্স বাড়িয়ে, আর এখন আপনি কি করছেন, বেচারার একটা সিগারেট, রিক্সা চালানোর পরে একটা বিড়ি সিগারেট কিন্তু 10 টাকার জায়গায় 12 টাকা, 13-14 টাকা। আমি মনে করি না যে ইভেন সেখানেও আপনি শুধু ট্যাক্স, দ্যাট শুড বি মাল্টিফেসেটেড। আমি বলি না যে তাদের ট্যাক্স কমিয়ে দেন, বাট অ্যাটাকটা হতে হবে মাল্টিফেসেটেড, এগেনস্ট অ্যালকোহল, এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ, এগেনস্ট স্মোকিং। বুঝতে পেরেছেন? বহুমুখী আমাদের কর্মসূচি নিতে হবে। যাই, তো অনেকগুলো ভালো দিক আছে। ভেরি ইম্পর্টেন্ট যে ওই যে বন্ডেড ওয়ার হাউস, যে আপনি আমদানি করে ওই জিনিস আবার আপনি রপ্তানি করে দেবেন, মাঝখানে আপনি আনার জন্য ট্যাক্স দেবেন না, পাঠানোর জন্য ট্যাক্স দেবেন না। এই যে সুবিধাটা আমাদের গার্মেন্টস আরএমজি ইন্ডাস্ট্রি সেক্টর পেত, এটা এবার সব শিল্পের জন্য এটা ওপেন করা হয়েছে। সো দ্যাটস অ্যান অ্যাপ্রিসিয়েবল স্টেপ। তারপর এআইটি এখন বলেছে যে অ্যাডজাস্ট করা হবে অথবা রিফান্ড দেওয়া হবে। সো দিজ আর গুড স্টেপস। আর 5-6 মিনিট, ওকে। সো আমি এখন যাচ্ছি আনফর্চুনেটলি টু মেক সাম ক্রিটিক্যাল কমেন্টস, যে বাজেটটা যেটা রিচ করতে পারে নাই, বাজেটের সবচেয়ে প্রথম মানে আমি পয়েন্টটা দিয়েছি, এটা দরিদ্র বান্ধব কিনা। রাস্তায় ঘুরছেন, আপনার জন্য চাকরি নেই, আপনি টপ কলেজে গিয়েছেন, ভিক্টোরিয়া কলেজে পড়েছেন, ঢাকা কলেজে পড়েছেন, আপনি সেখানে জব পাচ্ছেন না। আচ্ছা, তারপর আপনি একটা দোকান দিলেন, আপনি গ্রামে ফিরে গেলেন, আপনি একটা মডেস্ট স্টোর, আপনি বাঁশের খুঁটি দিয়ে, টিনের ছাদ দিয়ে আপনি বাজারে একটা দোকান দিলেন, সেখানে এখন ট্যাক্স, আমাদের খসরু ভাই গিয়ে বলছেন যে আমাকে 8,000 টাকা দাও। সেখানে আমার স্ত্রী, আমার কন্যা, তারা, আমি জুমার নামাজে গেলে তারা বসে সেই দোকানে, স্ত্রী এসে, আপনারা যান ভাটারায় যান, আমি নর্থ সাউথে আসা যাওয়ার পথে যখন ভাটারা দিয়ে ঢুকে আমি দেখি কারা দোকান কর্মচারী। সো এখানে তো কোনো প্রফিটের কিছু নেই। সরকারের এখানে কৃতজ্ঞ থাকা উচিত যে সে ভদ্রলোক ওই দোকানটাকে আশ্রয় করে তার একটা পরিবারকে মানে যেটা সোশ্যাল সিকিউরিটির, যেটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, যেটা আমাদের মানে বড় সাহেবদের দায়িত্ব ছিল, শ্রমিকদের দায়িত্ব ছিল, যেটা গ্রামীণ ফোনদের দায়িত্ব ছিল, তাই না? সেটা ওই ভদ্রলোক, আপনি তার উপর 8,000 টাকা, আমি মনে করি 1 টাকাও তার দেওয়ার কথা না। কারণ সর্বনিম্ন ট্যাক্সে তো একটা কথাই আছে, তো তার তো 3,75,000 টাকা করযোগ্য আয় নয়। বুঝতে পেরেছি? তাহলে তো মানে ইট ডিফিটস দ্য পারপাস। আই টেল ইউ, অন দ্য ওয়ান হ্যান্ড আপনি বলছেন যে সর্বনিম্ন করযোগ্য আয় হচ্ছে 3,75,000 টাকা, যদিও এটা হওয়া উচিত কমপক্ষে 6 লক্ষ টাকা। আচ্ছা, মেনে নিলাম 3,75,000। তারপর আবার বলছেন যে যার করযোগ্য আয় 1 টাকাও না, কোনো রকমের 3,75,000-এর উপরে যদি যায়, 1 টাকাও যদি যায়,
তার জন্য ফ্ল্যাট ট্যাক্স হবে 3,000, 4,000 অথবা 5,000 টাকা। এটা আমাকে সেদিন এক সাংবাদিক বন্ধু, ওই যে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে, সেখানে একজন মানে প্রোগ্রামের পর বলেছেন, উনি বলছেন আমি দেই 5,000 টাকা, কিন্তু আমার খুব কষ্ট হয়, আমি দিতে চাই না। আমি তখন আমি আমি মানে দেশে ছিলাম না, আমি জানতামই না। এটা অত্যন্ত বড় বেইনসাফ, এটা বড় অবিচার যে একটা সোকল ফ্ল্যাট ট্যাক্স, কিন্তু কোথাও নেই। আছে আমেরিকাতে যে অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স আছে একটা, ওনারা ভুল বুঝেন। আমেরিকা থেকে, উন্নত বিশ্ব থেকে একটা ছোট্ট একটা পিস প্লেনে করে নিয়ে এসে ওনারা বলছেন যে আমি পেয়েছি, এটা তো জার্মানিতে আছে। আপনার মনে আছে শেখ হাসিনা বলতেন যে জার্মানি সহ অন্য অনেক দেশে অনেক কিছু আছে। কোশ্চেন ইজ, আমেরিকাতে এএমটি হচ্ছে not for the ones whose income is 9,000 or 18,000. ধরুন আপনার ইনকাম 70,000, 80,000 কোটি, সরি $80,000। এখন আপনাকে ট্যাক্স মেশিন মানে ট্যাক্স যে ওয়েবসাইট, সেই ইঞ্জিন আপনাকে বললো আপনার ট্যাক্স হলো ধরুন 18,000। তার পাশে আবার অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স একটা থাকে। কোনো কারণে আপনার যদি ট্যাক্সেবল ট্যাক্সের পরিমাণ খুব কম হয়, while you still are on a very high tax bracket, তখন সে কম্পেয়ার করে যে আপনার এএমটি কত। মানে আপনার ধরুন ইঞ্জিন বললো 12,000, এএমটি বললো 13,000, তাহলে আপনাকে 13,000ই দিতে হবে। তাদের জন্য অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স। এটা আমাদের এনবিআর কবে কোথায় পেয়েছে যে একটা মানে একটা মোটরসাইকেল মানে একটা বাইসাইকেলে করে একজন অ্যাডাল্ট হয়তো টিউশনি করে বা বেকার, সে আপনি তো বেকারদেরও চার্জ করছেন। এনিওয়ে, আমাদের দ্বিতীয় যে বিষয়টা আমি মনে করি ওনারা ভালো করেন নাই, আমি জাস্ট দুইটা নিয়ে আলাপ করবো। একটা হচ্ছে ফ্ল্যাটের উপর। ডেভেলপাররা যদি আপনাকে একটা অ্যাপার্টমেন্ট দেয় বা কয়েকটা দেয়, সেটার উপর ওনারা বলছেন যে 15% সো কল ক্যাপিটাল গেইনস ট্যাক্স। এটা অফিসিয়ালি আপনি অ্যাডমিট, যেটাকে ক্যাপিটাল গেইনস বলা যায়, কারণ আপনি ইফেক্টিভলি আপনি ডেভেলপারের কাছে আপনার জমির অর্ধেক বিক্রি করছেন। সো ইন অল ফেয়ারনেস টু দ্য ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড টু এনবিআর, আই ক্যান অ্যাডমিট যে ঠিক আছে, আমি বুঝছি যে আমার জমির অর্ধেকটা আমি তাকে দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে সে আমার অর্ধেকে, তার অর্ধেকে সে যা করে করুক, আমার অর্ধেকে সে আমাকে কয়েকটা ফ্ল্যাট বানিয়ে দিচ্ছেন। কিন্তু এখানে দ্য পয়েন্ট দ্যাট দ্য মিনিস্টার, অনারেবল মিনিস্টার ইজ মিসিং, উনি যেটা মিস করছেন, আমেরিকাতেও আছে কিন্তু সেখানে প্রথম $5 লক্ষ উপর নেই। জেসিনাপা নোটেড, আমেরিকাতে প্রথম $5 লক্ষ, আমার যদি বাড়ি বিক্রি করে আমার লাভ হয় $6 লক্ষ, ট্যাক্স দেবো আমি $1 লক্ষ উপর। আর এখানে উনি বলছেন যে তোমার প্রথম অ্যাপার্টমেন্ট থেকে তোমাকে ট্যাক্স দিতে হবে। আমার মতে এটা সিরিয়াসলি এটা তাকানো উচিত। আজকেও রিহাব বলছে, ডক্টর আফজাল বলছে, মানে আমি রিহাবের কথার জন্য বলছি না। আর এর মাধ্যমে আমি 4-5টা পয়েন্ট বলেছি, এটা শুধু ওই যে বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিক উনি ট্যাক্স দিচ্ছেন না। এর ফলে হোম অ্যাফোর্ডেবিলিটি, আমাদের এমনি এই রুমে যারা আছেন তরুণী ভাই বোনরা, আমাদের লক্ষ লক্ষ স্টুডেন্টস, আমার সহকর্মী, শত শত সহকর্মী, ইনক্লুডিং মাইসেলফ, বিদেশে না ডলারে আয় না করলে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বা নর্থ সাউথের যত বেতনই দিক না কেন, দিনের বেতন কিন্তু খুব একটা কম না, কিন্তু যাই হোক না কেন, এই বেতন দিয়ে বাংলাদেশে এখন কোনো জায়গায় মানে ডিসেন্ট কোনো, ঢাকা শহরে অ্যাটলিস্ট একটা অ্যাপার্টমেন্ট আমি কিনতে পারতাম না। আপনি কখনোই 4-5 কোটি টাকা সেভ করতে পারবেন না আপনার বেতন, আনলেস আপনার বেতন 22-23 লক্ষ টাকা মাসে না হয়, তাই না? তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ে আমাদের বেতন বেশি, অনেক অধ্যাপকের, প্রায় সব অধ্যাপকের নর্থ সাউথের। তো তারপর তো আমরা মাসে 1 লাখ টাকা সেভ করতে পারি না। তাহলে 4 কোটি টাকা সেভ করতে কত বছর লাগবে? তাহলে সেখানে আপনি যদি হোম অ্যাফোর্ডেবিলিটি কেড়ে নিয়ে যান, বাসার দাম বেড়ে যায়, ফ্ল্যাটের দাম বেড়ে যায়, কারণ ওই ভদ্রলোক তো 15% ট্যাক্স, ওই যিনি রিটায়ার্ড ভদ্রলোক উনি 7-8টা অ্যাপার্টমেন্ট পেয়েছেন, এখন তার আরও একটা বিক্রি করে দিতে হবে আপনার 15%-এর জন্য, তার হাতে তো কোনো টাকা নেই। সে তো 4-5 বছর ওই যে সাইনিং মানির উপর যে আপনি 15% নিয়েছেন, কোন হিসাবে আপনি নিয়েছেন? আপনি জানেন যে বাংলাদেশের ডেভেলপাররা 6-7-8 বছরে যে এখন রেগুলার উঠছে, যে ডমিনো নামে একটা ডেভেলপার, সে 6-7-8 বছরের কোনো অ্যাপার্টমেন্ট তাদের কাউকে ফেরত দিচ্ছে না। মানুষের বংশানুক্রমিক যে 7-8 ভাই বোন 5-6 জন মারাও চলে গেছে, তারা ওই সাইনিং মানি দিয়ে, আমার বোনও সাইনিং মানি পেয়েছে, তারা ওইটা দিয়ে ভাড়া থাকে অন্য বাসায়, সেই টাকার উপর একবার 15% নিচ্ছেন। এটা কি ইনকাম? এটা তো ইনকাম না, এটা তো আমার সম্পত্তি বিক্রি টাকা। তারপর আপনি বলেছেন সেখানে কালো টাকা শুধু রিয়েল এস্টেট সেক্টরে গেলে আপনি বৈধ করে দেবেন, এবং যেভাবে শব্দের মারপ্যাচে ঢুকিয়েছেন এটা আমি মনে করি অনৈতিক। আমি লাউডলি বলতে চাই মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় এনবিআর চেয়ারম্যান, যেই ভাষার অক্ষর আমরা পেয়েছি, ওই টেক্সটটা পেয়েছি ফাইন্যান্স বিলে, এখানে আপনি যেভাবেই মারপ্যাচে বলুন, এটা এফেক্টিভলি আপনি বলছেন যে কালো টাকা সাদা করতে হলে তোমাকে অ্যাপার্টমেন্ট, ল্যান্ড অথবা বিল্ডিং কিনতে হবে। বিল্ডিং কেনার পর কিনবা এক দামে, তারপর অন্য দাম বললে আমরা
কোনো প্রশ্ন তুলব না। অন্য এমন ভাষায় লেখা, অত্যন্ত স্বৈরাচারী ভাষায় লেখা আছে যে অন্য যে কোনো আইনে যাহাই লেখা থাকুক না কেন, মানে এমনকি সংবিধানেও যদি লেখা থাকে কাজটা অবৈধ। এথিক্স, নীতিশাস্ত্র, ধর্ম সব কিছুকে আপনি ডিফাই করছেন যে কোনো প্রশ্ন তোলা যাবে না, যাহাই লেখা থাকুক না কেন। তারপর সেটা চ্যানেল করছেন কোথায়? সেই দুর্গন্ধ আপনি একটা জায়গায়, একটা সেক্টরে ফেলছেন, সেটা হচ্ছে শুধুমাত্র রিয়েল এস্টেট। তার মানে রিয়েল এস্টেটের দাম আরো বেড়ে যাবে। ইটস নো ওয়ান্ডার, মাই ডিয়ার ফ্রেন্ডস, ইটস নো ওয়ান্ডার যে শান্তার একটা ফ্ল্যাটে স্কোয়ার ফিটের দাম 45,000 টাকা, মানে এটা ছোট্ট অ্যাপার্টমেন্টের দাম হচ্ছে 45 কোটি টাকা। বাংলাদেশের সেরা ধনীর পক্ষেও চাকরি করে, বাংলাদেশের সর্বোচ্চ বেতন আমার মনে হয় সিটি ব্যাংকের এমডি আমাদের মাসুর আরিফিনের, তার পক্ষেও 45 কোটি টাকা চাকরি করে সেভ করা সম্ভব নয়। তো আপনি হোম অ্যাফোর্ডেবিলিটি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। আমরা কেউ কোনোদিন চাকরি করে, সঞ্চয় করে অথবা ছোটখাটো ব্যবসা করে আমরা মাথার উপরে ছাদ, আমরা ওই টিনের ঘরে থাকতে হবে। ওই গ্রামে সাতকানিয়া গিয়ে অথবা নোয়াখালীর বেগমগঞ্জ যেখানে আমার বাড়ি, সেখানে আমার টিনের ঘরে আমার ভবিতব্য। সো প্রয়োজনে ঠিক আছে, কালো টাকা যদি সাদা করতেই হয়, দেয়ার শুড বি টু থিংস। এক হচ্ছে এটা একটা আগ থেকে বলে দিন যে আগামী 3 বছর চলবে এটা, 2030। আপনি বলুন যে 30-এর মধ্যে যা পারো করো। আর ইট শুড বি মেড ওপেন। যেমন আমেরিকা আপনাকে কি বলছে যে তোমাকে আমরা বিজনেস ক্যাটাগরিতে নাগরিকত্ব দেবো যদি তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে পারো এবং সেখানে 10 জন চাকরি করে। এটা নিউজিল্যান্ডে আছে, অস্ট্রেলিয়া আছে। তো আপনি বলুন যে কারখানায় বিনিয়োগ করো, একটা বন্ধ কারখানায় বিনিয়োগ করো, কালো টাকা, প্রশ্ন তুলবো না। আপনি যদি 10 থেকে 12 জন সেখানে এমপ্লয়েড হয়, তাহলে তোমার কালো টাকা সাদা। তাহলে অন্তত কিছু শিল্পায়ন হতে পারতো, কিছু বন্ধ কারখানা চালু হতো নাকি? বুঝতে পেরেছেন? কিপ ইট ওপেন, যে বিল্ড সামথিং ফর দ্য ডেস্টিটিউটস। এবং অস্ট্রেলিয়া যেমন ইমিগ্রেশনের সময় বলে যে সিডনি মেলবোর্নে থাকলে চলবে না, তোমাকে গ্রামে যেতে হবে। কানাডায় আছে এটা। আপনি যদি ওই যে ইয়েতে যান, যেখানে ফ্রেঞ্চ কথাবার্তা বলে, ম্যাকগিল কোন স্টেট, সেখানে আপনি টরন্টো থাকলে ইমিগ্রেশন পাবেন না, আপনার যেতে হবে গ্রামে। তো তাহলে বলুন যে গ্রামে যারা বিনিয়োগ করবে, যারা শহরের বাইরে গ্রামে বিনিয়োগ করবে, তারা কালো টাকা সাদা করতে পারবে। ওনাদের মাথায় আমি বুঝতে পারছি না যে আমার মতো সাধারণ লোকের মাথায় যেটুকু আসে, তাহলে আমি শুধু পত্রিকা পড়া ছাড়া তেমন একটা জ্ঞান আমার মানে আছে বলে মনে করি না। আর ওনারা তো সরাসরি দেশ চালাচ্ছেন। দে হ্যাভ অ্যাক্সেস টু, এই যে সিপিডির অন্তত 1 ডজন অর্থনীতিবিদকে যদি ওনারা বলেন, সিপিডি উইল বি গ্ল্যাড টু অফার দেম দ্যাট ফ্রি সার্ভিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগকে যদি মাননীয় অর্থমন্ত্রী যদি ডাকেন, যাবেন না তারা? ফ্রিতে আমরা সার্ভিস দেবো, নর্থ সাউথ দেবে। বড় বড় আমাদের পিআরআই আছে, আমাদের সানেম আছে, তারা তো দে আর উইলিং টু সার্ভ দেয়ার কান্ট্রি, তাই না? সেখানে খুব ইজিলি এই কাজটা, দুটা কাজ যেটা বললাম, যে একটা সময় বেঁধে দেন, আর ইট শুড বি ডাইভার্টেড টু এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টরস, তাহলে সেখান থেকে কালো টাকা সাদা হয়ে আসুক। যাই হোক, আমার মনে হয় অনেক বলেছি। আর একটা সমস্যার মধ্যে একটাই, এমনি তো বাজেট নিয়ে অনেকে মানে জেনারিক কথাবার্তা বলেছেন, ভেরি অ্যাম্বিশিয়াস। আমি দোয়া করি এটা বাস্তবায়িত। আর আমার লাস্ট পয়েন্ট হচ্ছে, একটা ভুল করছেন ওনারা, সেটা হচ্ছে বোনাস শেয়ার। কেউ যদি স্টক ডিভিডেন্ড দেয়, বোনাস শেয়ার দিলে নাকি ওনাকে এটা এত বেশি মানে অযৌক্তিক যে হাস্যকর, আই ক্যান্ট হেল্প লাফিং। বোনাস শেয়ার ইস্যু করলে 10% ট্যাক্স দিতে হবে, এবং শুধু যে টাকার ইস্যু করেছে তার উপর না, পুঞ্জীভূত মুনাফার উপর। অবিশ্বাস্য। মাননীয় অর্থমন্ত্রী জানার কথা, উনি না জানলে ওনার উপদেষ্টাদের জানার কথা, যে বোনাস শেয়ারে কোনো টাকার লেনদেন হয় না। এতে কোম্পানির কোনো অ্যাসেট বাড়েও না, কমেও না। নাথিং কামস ইন অ্যান্ড নাথিং গোজ আউট। ইটস এ মেমোরেন্ডাম জার্নাল এন্ট্রি। মানে আপনার যদি অনেক দিনের পুঞ্জীভূত মুনাফা জমে যায়, তখন আপনি স্টিল যদি গ্রোয়িং নিড থাকে, যেমন আপনার ধরুন আপনার পরিবার, আপনি ইয়াং ফ্যামিলি, আপনার এখন গ্রোথ নিডস আছে,